দেখতে পাচ্ছেন অনেক শুকনো ডাল পড়ে আছে। তো এই শুকনো ডালগুলো কিন্তু মণ্ডপের উপরে সেট করা হয়েছে। এগুলো নিচ থেকে দেখে মনে হচ্ছে উপরের দিকে একটা ঢেউ উঠেছে। ঠিক আছে, তার চারিপাশে এখন লোহার পাইপ দেওয়া হয়েছে। ঠিক আছে, লোহার পাইপ দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেটাকেই আমাদের শিল্পী অনেক নানান ধরনের কাজ দিয়ে সাজিয়ে উঠাবে। সামনে বিশাল বড় একটা পুজো মণ্ডপ কিন্তু এটা তৈরি করেছে। এখন থেকে দেখেই কিন্তু দুর্ধর্ষ লাগছে। নমস্কার বন্ধুগণ, মায়ের আগমনী সিরিজের অন্যতম নতুন একটা পুজো মণ্ডপে আপনাদের সকলকে করি স্বাগত। আজকে যে পুজো মণ্ডপটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, জানি না কেন এই পুজো মণ্ডপটা নিয়ে কেউ কোনো চর্চাই করছে না। লাস্ট ইয়ার এরা উপস্থাপন করেছিল এক টুকরো মিশর, এক টুকরো বলা ভুল হবে, গোটা মিশরটাকেই এরা তুলে ধরেছিল তাদের পুজো মণ্ডপে। জ্যান্ত উট নিয়ে এসেছিল, যে উটগুলো পুজো প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছিল। শুধু তাই নয়, মিশরীয় সভ্যতার যে মূর্তিগুলো হয় সেগুলোও তারা তৈরি করেছিল এই পুজো মণ্ডপে। এমনকি এই মণ্ডপের প্রতিমা ছিল মিশরীয় আদলে তৈরি। এবছর যে পুজো মণ্ডপ তারা তৈরি করতে চলেছে, কেউ সেই পুজো মণ্ডপকে বলছেন চক্রব্যূহ, কিন্তু আসল থিমটা কি সেটা তো সেই পুজো মণ্ডপে গিয়েই জানতে পারবো। কোন পুজো মণ্ডপে যাচ্ছি, আপনারা যেতে চাইলে কীভাবে যাবেন, সব কিছু ডিটেলসে শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেটের অন্যতম সেরা সিরিজ মায়ের আগমনী 2024। তো চলুন যাত্রা শুরু করা যাক। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি দমদম জংশনে। আজকের গন্তব্যস্থল হলো বেলঘড়িয়া সাতরইপল্লী। হ্যাঁ, আগের বছরও গিয়েছিলাম। দমদম বা শিয়ালদহ থেকে আপনারা মেন লাইনের যে কোনো ট্রেন, যেমন শান্তিপুর লোকাল বা কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল বা রানাঘাট লোকাল ধরে নামতে পারেন বেলঘড়িয়া স্টেশন। দমদমের পরের স্টেশনই হলো বেলঘড়িয়া। ভাড়া পড়বে জনপ্রতি 5 টাকা। তো আমি এখন দাঁড়িয়ে আছি বেলঘড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাদের দমদমের দিকে যেতে হবে। তারপর উপরে এই যে ফ্লাইওভার দেখছেন, ফ্লাইওভার বরাবর ডান দিকে হাঁটতে হবে। এখান থেকে আপনারা অটো ধরে নিতে পারেন। গন্তব্যস্থল 234 নম্বর বাস স্ট্যান্ড, ওখানে কিন্তু পুজোটা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সামনে অনেক অটো আছে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই যে ফ্লাইওভার দেখছেন, এই ফ্লাইওভার বরাবর আপনাকে হাঁটতে হবে। তো আমি আসলাম এই দিক দিয়ে, অর্থাৎ বেলঘড়িয়া স্টেশন থেকে 10 থেকে 12 মিনিটের হাঁটা পথে পৌঁছে গেলাম 234 নম্বর বাস স্ট্যান্ড। এই 234 নম্বর বাস স্ট্যান্ডের ঠিক সামনেই কিন্তু বেলঘড়িয়া সাতরইপল্লীর পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে। আগের বছর কিন্তু এখানে পুজো মণ্ডপটা তৈরি হয়নি, পুজো মণ্ডপটা অন্য জায়গায় হয়েছিল। এবছরের পুজো মণ্ডপটা 234 নম্বর বাস স্ট্যান্ডের ঠিক সামনেই হচ্ছে। 234 নম্বর বাস স্ট্যান্ডটা হলো ল্যান্ডমার্ক, আর মণ্ডপটা কিন্তু বিশাল বড় করেছে এক কথায়। আচ্ছা, এই যে প্লেগ্রাউন্ডটা দেখছেন, এই প্লেগ্রাউন্ডটার নাম হলো দেওয়ানপাড়া প্লেগ্রাউন্ড। এবছর এই মাঠেই কিন্তু এদের পুজো মণ্ডপটা হচ্ছে, আর সামনে বিশাল বড় একটা পুজো মণ্ডপ কিন্তু এটা তৈরি করেছে। এখন থেকে দেখেই কিন্তু দুর্ধর্ষ লাগছে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন একবার। তো এটি হলো মূল পুজো মণ্ডপ। বিশাল বড় একটা এলাকা জুড়ে কিন্তু তৈরি হচ্ছে, আর এদিকে কিন্তু অনেক কাজও হচ্ছে, প্লায়ের কাজ চলছে এদিকে। দাদা, এগুলো কি উপরে বসবে নাকি? আচ্ছা, এখানে অনেক স্ট্রাকচার রয়েছে যেগুলো উপরে ইনস্টল করা হবে। ঠিক আছে, আর দেখতে পাচ্ছেন এই যে গোল মতন অংশ, তার উপরে অনেকগুলো এরকম গাছের ডাল যেগুলো হয় সেগুলো কিন্তু সেট করা হয়েছে। অসংখ্য এরকম গাছের ডাল এখন সেট করা হয়েছে। অনেক শুকনো ডাল পড়ে আছে, তো এই শুকনো ডালগুলো কিন্তু মণ্ডপের উপরে সেট করা হয়েছে। পুরো মণ্ডপ জুড়ে এরকম শুকনো ডালের কাজ রয়েছে, খুব সুন্দর নিখুঁত কাজ। আর তার সামনে এরকম বাটন দিয়ে পুরো বিষয়টাকে ঘিরে ফেলা হয়েছে। তো আমি জানি না এই থিমটার নাম কি, অনেকে বলছেন যে চক্রব্যূহ। তো চক্রব্যূহ হলো মহাভারতে আমরা শুনেছি যে দ্রোণাচার্য তৈরি করেছিল, আর সেখানে নিহত হয়েছিলেন শ্রী অর্জুন দেবের পুত্র অভিমন্যু। এন্ট্রান্সটা কিন্তু এই দিক দিয়ে হবে,
এরকম দুপাশে কিন্তু এরকম দুটো রাস্তা রয়েছে, ঠিক আছে। তো চলুন এদিক দিয়ে প্রবেশ করি। পুজো মণ্ডপের গায়ে এই যে স্ট্রাকচারগুলো দেখছেন, দূর থেকে মনে হচ্ছে ইট দিয়ে তৈরি, কারণ এর কালারটাই এরকম কিন্তু। আর এটি হলো মেন এন্ট্রি পয়েন্ট। আচ্ছা, মণ্ডপের গায়ে এই যে প্লাইয়ের যে কাজগুলো দেখছেন, এগুলো নিচ থেকে দেখে মনে হচ্ছে উপরের দিকে একটা ঢেউ উঠেছে। পুরো মণ্ডপটা পিছন থেকে সামনের দিকে এরকম ঢালু মতো। আর মণ্ডপের বাইরের অংশটা একবার স্ট্রাকচারটা একবার দেখুন জাস্ট, মানে এরকম নিচু থেকে শুরু হয়ে এরকম উপর দিকে উঠে গেছে, আর পুরোটাই কিন্তু বাটামের কাজ। ভিতরটা একবার দেখুন জাস্ট, অসাধারণ। আমি কিন্তু এখন প্রবেশ করে গেছি পুজো মণ্ডপের ভিতরে, আর ভিতরটা কিন্তু জাস্ট হিউজ। তো উপর দিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গোলাকৃতি কি একটা স্ট্রাকচার সেট করা হয়েছে, এটাও কিন্তু একটু এরকম ঢালু টাইপের। আর সামনে রয়েছে আরেকটা স্ট্রাকচার, তার সামনেই খুব সম্ভবত প্রতিমা থাকবে। না, প্রতিমাটা এদিকে থাকবে, প্রতিমা এদিকে থাকবে। শুধু তাই নয়, এই যে বিশালাকৃতি এই যে স্ট্রাকচারটা, তার চারিপাশে এরকম লোহার পাইপ দেওয়া হয়েছে, ঠিক আছে, লোহার পাইপ দিয়ে ঘিরে রাখা হয়েছে। তার সামনে এখানে ওয়েল্ডিংয়ের কাজ হয়েছে, দেখতে পাচ্ছেন এরকম রড ওয়েল্ডিং করে ঘিরে ফেলা হয়েছে। আর সামনে রয়েছে প্রতিমা থাকার জায়গা, যেখানে প্রতিমা থাকবে সেই জায়গাটাও কিন্তু হিউজ। আর এখানে অনেক দাদারা কাজ করছে। আমি আমার ভিডিওতে সবসময় বলি যে একটা পুজো মণ্ডপের পিছনে এইসব দাদারাই কিন্তু আসল ক্রেডিট পায়, কারণ মাসের পর মাস তারা এখানে থেকে এত সুন্দর পুজো মণ্ডপ আমাদেরকে তারা উপহার দিচ্ছে। আর খুব সম্ভবত এদিক দিয়ে এক্সিট পয়েন্ট হবে। আর দেখতে পাচ্ছেন পুরো মণ্ডপের গায়ে কিন্তু প্লাই দিয়ে রাউন্ড করে ঘুরিয়ে রাখা হয়েছে। আর এটা কি, এটা আমি এখনো বুঝলাম না, এটাও কিন্তু প্লাই দিয়ে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে দাদারা এই জিনিসগুলো তৈরি করছে। তো বাইরের থেকে শুনে এগুলো উপরেও বসবে। দাদা, এগুলো কি ভিতরেও ইনস্টল করা হবে সব উপরে? আচ্ছা, এই যা দেখছেন সব কিন্তু এই মণ্ডপের উপরে থাকবে। আগের বছর দেখেছি আমরা মিশর আমরা উপহার পেয়েছিলাম, তা এবছর সাতরিপল্লী কি উপহার দিয়ে চলেছে? তুমি বলি নাকি, এটা আমাদের পূজার স্থানটা একটু চেঞ্জ করতে হয়েছে। ওই জায়গাটা নেহরু প্যাসেজের জন্য। আচ্ছা, এটা আমরা অর্থাৎ সাথীর নামে হচ্ছে দেওয়ানপাড়া মাঠে। আচ্ছা, এই সমস্ত দর্শক যারা গত বছর আমাদের এই মিশর দেখেছেন, এই পূজাটাকে এখানে স্থানান্তরিত করা হয়েছে দেওয়ানপাড়া মাঠ। মেন আরও জায়গা আনা হয়েছে প্রচুর ক্রাউডের জন্য। গতবার অনেক অসুবিধা হয়েছিল সাধারণ মানুষের, অনেক দূর দূরান্ত থেকে লোক এসে ঠিক করে পুজোটা না দেখতে পারে, ওদের অসুবিধা হয়, আমাদের ব্যর্থ থাকে, এত দিন ধরে আমরা করছি। তাই আমি সকলকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আসুন আপনারা। গতবার আমরা মিশর দেখিয়েছিলাম, এবার আমাদের চক্রভিউ একটা থিম আমাদের আর্টিস্ট দিয়েছে। আচ্ছা, আদিমকাল থেকে আজ অবধি আমরা চক্রভিউতেই আছি, সেটাকেই আমাদের শিল্পী অনেক নানান ধরনের কাজ দিয়ে সাজিয়ে উঠাবে, মানুষকে ভালো একটা উপহার জিনিস দেখাবে এবং বোঝানোর জন্য এটা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এই করার জন্য মেদিনীপুর থেকে শুরু অনেক জায়গা, যেখানে যে জায়গার বিখ্যাত মানুষকে যারা আর্টিস্ট কাজ করছে, এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলবো আপনারা আসুন, আমাদের এই দুর্গাপূজা মণ্ডপ দেখার জন্য আবেদন জানাবো এবং শারদীয়ার সবাইকে শুভেচ্ছা জানাবো। আর উদ্বোধনের ডেট কি ঠিক হয়েছে স্যার? হ্যাঁ, আমাদের উদ্বোধন প্রত্যেক বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করেন। আচ্ছা, এবারে উনি এখনো ডেট দেননি, তবে খুব সম্ভবত আমরা মহালয়া দিন দিয়ে আমরা উদ্বোধন হবে। ধন্যবাদ স্যার। তাহলে এবছর অর্থাৎ 2024-এ বেলঘড়িয়া সাতরিপল্লীর থিম হলো চক্রব্যূহ। প্রাচীনকাল থেকেই মানুষ যেমন যুদ্ধের চক্রব্যূহে আবদ্ধ, তেমনি বর্তমান যুগেও মানুষ জীবনযুদ্ধের নানান চক্রব্যূহে আবদ্ধ। মা দুর্গাই পারেন সেই চক্রব্যূহ থেকে রক্ষা করতে। মণ্ডপের উপরের দিকে খুব সম্ভবত গাছের সরু ডাল দিয়ে সেই চক্রব্যূহই তৈরি করা হচ্ছে। এর সাথে আরও অনেক কিছু ইনস্টল করা হবে। মাঠের একটা কোণে একটি ঘর আছে,
শিল্পীরা এই ঘরেই থাকা এবং খাওয়া দাওয়া সারেন। এই ঘরেও অনেক কাজ দেখতে পেলাম। প্লাই ও কাঠ দিয়ে এরকম দরজার মতো স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তার উপর নানান রঙিন নকশা করা কাপড় দিয়ে মুড়িয়ে সাজানো হয়েছে। এক কথায় নিখুঁত ও অনবদ্য কাজ। তো এবছরের থিম আপনারা সকলেই জানলেন যে চক্রব্যূহ। তো দারুণ একটা পুজো মণ্ডপ কিন্তু উপহার দিতে চলেছে বেলঘরিয়া সাতরাইপল্লী। আর এই ধরনের থিম কিন্তু আমি অন্য জায়গায় এখনও পর্যন্ত দেখিনি, না কলকাতায় না জেলার শহরগুলোতে। চক্রব্যূহ দেখতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে বেলঘরিয়া সাতরাইপল্লীর এই পুজো মণ্ডপে।